প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 102 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সঙ্গে। আজকের এপিসোডটা বেশ ভয়ের হতে চলেছে। আজও দুটি ঘটনা আছে তোমাদের জন্য। প্রথম ঘটনা যেটা শোনাবো সেটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে একজন লেবার আত্মহত্যা করে এবং তারপরে অন্য লেবারদের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আর দ্বিতীয় যে ঘটনাটা শোনাবো সেটা হলো বাতাস লাগার ঘটনা। আশা করছি আজকের দুটি ঘটনাই তোমাদের ভালো লাগবে। এটুকু আশা রাখতে পারি তোমরা শেষ পর্যন্ত ঘটনাগুলোকে শুনবে। আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, আর কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আজকে আর বেশি কথা বাড়াবো না। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স আর ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনাটা শুনে ফেলি। নমস্কার দাদা, আমি পলাশ, বাঁকুড়া থেকে। আমি তোমার প্রেতচক্র পরিবারের নতুন সদস্য। তোমার বলা ঘটনাগুলো আমার বেশ ভালো লাগে, তাই আজ আমি তোমায় একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা আমার পাড়ার এক দাদার মুখ থেকে শুনেছি, আমার এক বন্ধুর জন্মদিনের আড্ডাতে। গল্পের খাতিরে ওই দাদার নাম দিলাম রিপন, আসল নাম লিখছি না। আড্ডা মারতে মারতে ভূতের প্রসঙ্গ আসায় রিপনদার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করে। এবার ঘটনায় আসি। বেশ 10 কি 12 জন মতন পাড়ার ছোট বড় মিলে আড্ডা মারছিলাম। আড্ডা চলাকালীন একটা সময় হঠাৎ করে কৌশিকদা আড্ডার মোড়টা ভূতের প্রসঙ্গের দিকে ঘুরিয়ে দিল। এরপরে যে যার মতো ভূতের ঘটনা বলতে লাগলো। কেউ নিজে দেখা ঘটনা বলছে, কেউ শোনা ঘটনা। ভূতের ঘটনা কম বেশি সবাই ভালোবাসে। আমি সবার মধ্যে ছোট, তাই চুপ করে দাদাদের কথাগুলো শুনছিলাম। তখনই রিপনদা তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করে। আমি ওই ঘটনাটা একটু সাজিয়ে লেখার চেষ্টা করছি। রিপনদা বলল, ঘটনাটা বেশি দিন আগের না, করোনা লকডাউন উঠে যাওয়ার পরের ঘটনা। আমি যেই কাজটা করতাম ওই কাজটা চলে যায়। বেশ কয়েক মাস ঘরেই বসেছিলাম। তখন লকডাউন চলছিল, পুরো হাত ফাঁকা, জমানো টাকা যা ছিল সব শেষ। কি করব বুঝতে পারছি না। এমন সময় আমার একটা বন্ধু ও হুগলিতে একটা কারখানায় ম্যানেজারের কাজ করত। কারখানার নাম আমি জানি, কিন্তু এখানে উল্লেখ করলাম না। যাই হোক, ওর কথা মনে পড়তেই ওকে ফোন করলাম। ওর সাথে কথা বলতে বলতে ওকে একটা কাজের কথা বললাম। ও কিছু মনে তো করলই না, বরং বলল যে ওর কারখানায় এসে দেখা করতে। ওকে ঠিক আছে বলে কথা শেষ করে ফোনটা কেটে দিলাম। পরে মনে মনে ভাবলাম যদি কাজটা হয়ে যায় তাহলে ওখানে থেকে কাজ করতে হবে। তারপর আরও ভাবলাম বাড়িতে তো বসেই আছি, ওখানে গেলে কাজও হবে, কিছু টাকাও আসবে। এত কিছু না ভেবে একদিন বেরিয়ে পড়লাম। ওই কারখানাটায় যখন গিয়ে পৌঁছালাম তখন বিকাল হয়ে গেছে। বন্ধুর সাথে দেখা করলাম। দেখা হতেই বলল, তোর কাজ হয়ে গেছে। করোনার জন্য অনেক লোক কাজে আসতে পারেনি, একটা সুপারভাইজারের জায়গা ফাঁকা ছিল, ও বলে রাজি করিয়েছে। আমি পড়াশোনা ভালোই জানতাম, সিভিটা ফটো তুলে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। যাই হোক, যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল শনিবার। বন্ধু বলল, এখন মালিকের কোনো লোক নেই, কাল রবিবার বন্ধ, সোমবার কারখানা খুলবে, ওই দিন তুই কাজে জয়েন করবি বলে আমাকে ওর সাথে ও যে কোয়ার্টারে থাকতো ওইখানে নিয়ে গেল। দেখলাম কোয়ার্টারটা বেশ ছোট, অন্য কোম্পানিতে যেমন হয়। গিয়ে বসলাম, দেখলাম ওর রুমের ভেতরে আরও একটা দরজা আছে। আমি বললাম, ওই দরজাটা কিসের? তখন ও বলল, ওটাও একটা রুমের দরজা। আমি বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। গন্ডগোল হলো রাতে যখন শুতে যাব। ওর ঘরে একটা সিঙ্গেল খাট, সিঙ্গেল খাটে দুজনে মিলে কিভাবে শোব? আমি বললাম, কেন, ওই রুমের কোনো চাবি তোর কাছে নেই? ও বলল, হ্যাঁ আছে। আমি বললাম, রুমটা খুলে দে, আমি ওই ঘরে গিয়ে ঘুমাই। সিঙ্গেল খাটে দুজনে মিলে ঘুমাবো কি করে? তখন ও বলল, না, ওই ঘরে শুতে হবে না, এখানেই ঘুমা।
বুঝলাম ও এই ব্যাপারে বেশি কথা বলতে চায় না। আমিও নাছোড়বান্দা, মনে মনে ভাবলাম ওর মুখ থেকে পুরো কথাটা শুনবই। বেশ কয়েকবার জোরাজুরি করার পর ও বলল, বলতে পারি, কিন্তু তুই ভয় পাবি না তো? আমি বললাম না। তখন ও আবার বলল, ভেবে বল। আমি বললাম না, ভয় পাবো না, আমার আগাগোড়াই সাহস একটু বেশি। বন্ধু বলতে শুরু করলো, করোনার আগে আমি আর একটা ছেলে দুজনে মিলে এই কোয়ার্টারে থাকতাম। ওই রুমটাতে আমার ওই বন্ধুটা থাকতো। যখন করোনা মহামারী শুরু হলো তার আগেই আমি বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু ওই বন্ধুটা যেতে পারেনি। দীর্ঘ কয়েক মাস ওই কোয়ার্টারেই ছিল। মাঝে কিছু পারিবারিক সমস্যা বা হয়তো টাকা পয়সার জন্য ওই রুমটাতেই সিলিং ফ্যানের সঙ্গে লোহার তার দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাইরের বারান্দার দিকে লোহার একটা তার ছিল, ওটার উপর আমরা জামা কাপড় শোকাতাম। ওই তারটা দিয়েই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমি পরে এসে ঘটনাটা জানতে পারি। মারা যাওয়ার পর ওই ঘরটাতে যে শুতো সেই নাকি ওকে দেখতে পেত, তাই ওই ঘরটাতে এখন আর কেউ ঘুমায় না। আর ও শুধু ওই ঘরটার মধ্যেই উপদ্রব করে, অন্য কোনো ঘরে উপদ্রব করে না। এই রকম একটা ঘটনা শুনে তাও আমার অতটা ভয় লাগলো না। আমি বললাম, ঠিক আছে, আমি ওই ঘরে শোবো। যখন আমার বন্ধু দেখলো যে আমাকে আর আটকাতে পারবে না, তখন ও বলল, আজ আর ওই ঘরে যাস না, ওই ঘরটা এমনিতেই অনেক দিন ধরে বন্ধ আর অনেক নোংরা পড়ে আছে, হয়তো কাল রবিবার দুজনে মিলে পরিষ্কার করে নেব, তারপর তুই থাকিস। ওই দিনের মতো রাজি হয়ে সিঙ্গেল খাটের মধ্যেই দুজনে মিলে কোনোভাবে শুয়ে পড়লাম। পরদিন রবিবার সকালে টিফিন করে আমরা দুজনে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়লাম। পরিষ্কার করে সেদিনের মতো সমস্ত কাজ সেরে আবার রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। নতুন জায়গাতে এমনিতেই আমার সহজে ঘুম আসতে চায় না, কিন্তু সারাদিন ঘর পরিষ্কার করার জন্য শরীরটা বেশ ক্লান্ত ছিল, তাই খুব সহজেই ঘুম এসে যায়। কিন্তু মাঝে মাঝে যখন আমার ঘুমটা একটু পাতলা হয়েছে, তখনই আমার মনে হয়েছে যে এই ঘরটাতে এদিক ওদিক কেউ চলাফেরা করছে। এমনকি ঘুমের মধ্যে মাঝে মাঝে পায়ের শব্দ আমার কানে এসছে, কিন্তু আমার ঘুম ভাঙেনি। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, গত রাতে ঘটে যাওয়া ব্যাপারটা আমার স্বপ্ন বলে মনে হলো। যাই হোক, এইভাবে কয়েকদিন কেটে গেল। মাঝে মাঝে ছোটোখাটো কয়েকটা ঘটনা ছাড়া সেরকম কিছুই ঘটেনি, তাই সাহস কিছুটা বেড়ে গিয়েছিল। মূল ঘটনায় আসার আগে কোয়ার্টারটার একটু বর্ণনা করি। কোয়ার্টারটা দোতলা। আমাদের রুম থেকে বেরোলেই করিডোর দিয়ে সোজা বাঁদিকে হেঁটে গেলে নিচে নাম্বার সিঁড়ি। সিঁড়ি দিয়ে নিচে নেমে বাইরে বেরোলেই সিকিউরিটি গার্ডের অফিস। ওই জায়গাতে সিকিউরিটি গার্ডরা বসে থাকে। একদিন কি হলো, আমার ওই বন্ধুটা ফ্যাক্টরির কাজের জন্য অন্য একটা জায়গায় যেতে হয়। সেখানে একটা মিটিং আছে, তার জন্য ওখানে একটা দিন থাকতে হবে। ও আমাকে ব্যাপারটা জানিয়ে পরদিন সকালবেলায় বেরিয়ে গেল। এখন আমি ওই কোয়ার্টারটাতে একা। সময়টা শীতকাল। রাতের বেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে কম্বলের ভেতর ঢুকে ফোন ঘাঁটছি। ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি জানি না। রাতের বেলা প্রচণ্ড ঠান্ডায় হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঠান্ডা লাগার কারণে আমি যখন আমার নিজের গায়ের ওপর হাত দিলাম, দেখলাম কম্বলটা বুকের ওপর থেকে সরে প্রায় কোমরের নিচে নেমে গেছে। আমি হাত বাড়িয়ে কম্বলটাকে আবার টেনে নিলাম। কটা বাজে দেখতে যাব, ফোনটা অন করেছি। অন করার পর ফোনের আলোতে আমার বুকের ওপর দুটো মানুষের পা ঝুলে থাকতে দেখলাম। ওই ফোনের আলোতেই ওপরের দিকে তাকাতে দেখলাম একটা মানুষ আমার বুকের ওপরে ছাদের সঙ্গে আটকানো সিলিং ফ্যানটার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। ঝুলে থাকার ফলে ওই মৃতদেহর পা দুটো আগুপিছু হচ্ছে, সেই কারণে আমার কম্বলটা সরে কোমর পর্যন্ত নেমে গিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, শীতকাল থাকায় ঘরের জানলা দরজা সব কিছুই বন্ধ ছিল, এক ফোঁটা হাওয়া ছিল না ঘরে। তাহলে ওই লাশটার পা দুটো এমনভাবে দুলছিল কেন? এত কিছু কথা ভাবার আগেই লাশের গলার দিকে আমার নজর যায়।
দেখলাম গলা থেকে বডিটা প্রায় আলাদা হয়ে গেছে। এই রকম একটা দৃশ্য দেখে আমি প্রচণ্ড জোরে চিৎকার করি। তারপর কোনো মতে ঘরের দরজা খুলে সেখান থেকে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে সিকিউরিটি গার্ডের অফিসের কাছে এসে অজ্ঞান হয়ে যাই। আমার এই রকম অবস্থা দেখে তারা ধরে আমাকে তাদের অফিসে নিয়ে যায়। চোখে মুখে জল দিয়ে আমার জ্ঞান ফেরায়। ওই দিন রাতে প্রচণ্ড ভয় পাওয়ার কারণে আমার খুব জ্বর আসে। ওই দিন রাতটা সিকিউরিটি গার্ডের অফিসেই থাকি। পরদিন দুপুরবেলা যখন ওই বন্ধু ফিরে আসে আমি ওকে পুরো ঘটনাটা বলি। তারপর ওকে বলি আমি এই কোয়ার্টারে থাকবো না, তুই থাক। আমার এই রকম কথা শুনে পরে দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে ঠিক করি যে ফ্যাক্টরি থেকে কিছু দূরে একটা ছোট ঘর ভাড়া নিয়ে দুজনে মিলে সেখানে থাকব। আমরা দুজনে এখনও ওই ফ্যাক্টরিতে কাজ করি, কিন্তু এরপর কখনো আমাকে ওই রকম ঘটনার সম্মুখীন হতে হয়নি। ঘটনাটা এইখানে শেষ। চেষ্টা করলাম সাজিয়ে গুছিয়ে লিখতে। যদি কোথাও লেখায় ভুল থাকে তুমি ঠিক করে নিও। সবশেষে প্রেতচক্র ও তোমার জন্য অনেক ভালোবাসা। আজকে প্রথমেই কিন্তু আমরা একটা বেশ ভয়ঙ্কর ঘটনা শুনলাম। তোমাদের কেমন লাগলো ঘটনাটা চটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো, লাইক করে দাও। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো ঘটনা থাকে, সেটা হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, তোমরা ভাবছো সেই ঘটনাগুলো শুনলে অন্যরা হয়তো হাসবে, কিন্তু না, তোমরা সেই ঘটনাগুলো খুব সহজে লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো pretchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। হতে পারে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের পরবর্তী এপিসোডে। এর আগের এপিসোডটা হয়তো তোমাদের অনেকের কাছে পৌঁছায়নি, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ বেশি বেশি করে আমাদের এই এপিসোডটাকে শেয়ার করে দাও, যাতে প্রেতচক্রের সকল বন্ধুদের কাছে আমাদের এই ঘটনাগুলো পৌঁছে যেতে পারে। তাহলে চলো আরও একটা ঘটনা রয়েছে তোমাদের জন্য, সেটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমি উৎপল, তোমার প্রেতচক্রের একজন শ্রোতা। তোমার গলায় বলা ঘটনাগুলো আমার অনেক ভালো লাগে, তাই আজ আমি আমার সাথে ছোটবেলায় ঘটে যাওয়া একটা আনন্যাচারাল ঘটনা শেয়ার করছি। যদি সবাইকে শোনাও তাহলে খুব ভালো লাগবে। ঘটনাটা যখন ঘটেছিল আমার বয়স তখন 15 বছর। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। তিনি কৃষিকাজের পাশাপাশি মাছও ধরতেন। দিনের বেলা চাষবাস নিয়ে থাকতেন এবং রাতের বেলা মাছ ধরতে যেতেন। একদিন বর্ষাকাল, সন্ধ্যা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রাত বাড়তে থাকে ততই বৃষ্টি জোরে আসে। বাবা সেদিন বলল, আজ ভালো মাছ উঠবে। আমি বাবার কাছে বায়না করলাম, আজ আমি তোমার সাথে মাছ ধরতে যাবই, আমি দেখব তুমি কিভাবে মাছ ধরো। বাবা বারণ করলো যে এত রাতে বৃষ্টির মধ্যে তোকে যেতে হবে না, কিন্তু আমি কোনো কথাই শুনলাম না। শেষে বাধ্য হয়ে বলল, ঠিক আছে চল। এই বলে জাল ও একটা লণ্ঠন নিয়ে আমি আর বাবা ঘাটের কাছে আসলাম, যেখানে আমাদের নৌকা রয়েছে। আমরা নৌকায় করে মাছ ধরতে যাচ্ছি। আমরা যখন মাঝ নদীতে এসে পড়লাম, বাবা বুঝতে পারল যে এখন মাছ ধরা যাবে না, তাই দুজনে মিলে বসে গল্প করছি। অনেকক্ষণ পর বাবা বলল, মাছ যখন ধরতেই পাচ্ছি না, তুই একটু নৌকার মধ্যে ঘুমিয়ে নে, তারপর মাছ ধরবো, তখন তোকে আমি ডেকে দেব। আমারও ঘুম পাচ্ছিল, তাই বাবার কথা মতো নৌকার মধ্যে একটু শুলাম এবং কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম যখন ভাঙল তখন অনেক রাত। দেখছি বাবা জালে করে মাছ ধরছে। আমি উঠেই বাবাকে জিজ্ঞাসা করলাম, তুমি কতক্ষণ মাছ ধরছ? বাবা বলল, এই তো ঘন্টাখানেক হয়েছে। বাবা জাল দিয়ে মাছ ধরছে আর আমি মাছ ছাড়িয়ে রাখছি। কিন্তু কিছুক্ষণ পর আমার গাটা কেমন গরম গরম লাগে। আমি বাবাকে বলি, বাবা আমার গাটা গরম গরম লাগছে। বাবা বলল, ঠিক আছে, তোকে বাড়ি দিয়ে আসবো। আমি বললাম, না, যাব না। তাও কিছুক্ষণ জোর করে ওখানে মাছ ধরা দেখেছিলাম, কিন্তু ঘন্টাখানেক পর আমার গায়ে প্রচণ্ড জ্বর আসে এবং বাবাকে বলি যে বাড়ি যাব।
বাবা আমাকে বাড়ি দিয়ে আসে। অর্ধেক রাস্তা যাওয়ার পর আমি বাবাকে বললাম, বাবা আমি এখান থেকে একা একা যেতে পারবো, তুমি চলে যাও। বাবা বলে, তুই ঠিক যেতে পারবি তো? আমি বললাম, হ্যাঁ, এই তো 10 মিনিটের রাস্তা। ঠিক আছে বলে বাবা অন্যদিকে চলে গেল। আমি বাড়ির দিকে আসছি। এখন বাড়ির দিকে আসতে গেলে আমাদের রাস্তার বাম পাশে একটা মসজিদ পড়ে। মসজিদের পাশে গলি দিয়ে আমার বাড়িতে যেতে হয় এবং মসজিদের সামনে একটা বড় কালভার্ট আছে। আমি মসজিদের কাছে আসতেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করলো। আমার গায়ে তখনও জ্বর ছিল, তাই ভাবলাম জ্বরের কারণে হয়তো আমার এরকম ঠান্ডা লাগছে। আমার চোখও তখন ঘুমে ভরা, তাই আমি তাড়াহুড়ো করে বাড়ির দিকে যাচ্ছি। কিছুটা হাঁটার পর দেখলাম কালভার্টের কাছে আসতেই একটা ঝড়ের মতন হাওয়া যেন আমার দিকে এগিয়ে আসে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না হাওয়াটা কোন দিক দিয়ে আসছে, শুধু শব্দ পাচ্ছি। আমি ওখানে দাঁড়িয়ে পড়েছি। ভয়টা কাটিয়ে আবার আমি বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ওখান থেকে আমি নড়তে পারছি না। হুট করে সেই দমকা হাওয়াটা আমার কাছে চলে আসে এবং আমার মনে হলো সেই হাওয়াটা আমার শরীরের ভেতরে ঢুকে গেল এবং তখনই আমার শরীরের সেই ঠান্ডা ঠান্ডা লাগা ভাবটা চলে গেল। আমি দৌড়ে বাড়ি চলে গেলাম এবং বাড়িতে গিয়ে মাকে ডেকে তুললাম এবং আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা 8টা বেজে গেলে আমি যখন ঘুম থেকে উঠছি না, মা তখন আমার ঘরে গিয়ে আমাকে ডাকছে। তখন আমি মাকে বললাম যে মা, আমার খুব জ্বর এসছে, আমার তলপেটে খুব ব্যথা হচ্ছে। এ কথা শোনা মাত্র মা বলল, একটু আগে তো বলবি, তোর বাবা তো মাঠে বেরিয়ে গেছে। বাবা বিকালবেলা মাঠ থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় আমায় নিয়ে যখন ডাক্তারের কাছে যাবে, তখন আমি বাবাকে বলছি, বাবা আমি উঠতে পারছি না, আমার তলপেটে খিঁচে ব্যথা হচ্ছে, আমি প্রায় কুঁজো হয়ে গেছি। বাবা তখন বলল, চল আমি ধরে নিয়ে যাব। আস্তে আস্তে বাবা আমাকে ধরে ধরে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার ওষুধ দিল এবং বললেন এই জ্বরের জন্য হয়তো পেটে ব্যথা হচ্ছে, ওষুধ দিয়ে দিচ্ছি। কিন্তু আমি যখন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি, তখন আমি এক পায়েও হাঁটতে পারছি না। আমার প্রচণ্ড পরিমাণে তলপেটে ব্যথা হচ্ছে। আমার এই রকম অবস্থা দেখে বাবা আমাকে কোলে করে বাড়ি নিয়ে আসে। বাড়ি আসলে মা আমাকে নিয়ম করে সমস্ত ওষুধ এবং খাবার খাওয়ায়, কিন্তু পরের থেকে আমি যে উঠে বাথরুমে যাব সেটাও আমি যেতে পারছি না। বিছানাতেই সমস্ত কিছু সারতে হচ্ছে, আর সঙ্গে পেটে ব্যথা শুরু হয়েছে ও বেড়েই চলেছে। পরদিন শরীর ঠিক না হওয়ায় বাবা আবার ডাক্তারের কাছে যায় এবং তাকে সব কথা বলে। তিনি আবার ওষুধ পাল্টে দেয়, কিন্তু কোনো কাজই হচ্ছে না। পেটে ব্যথা করেই যাচ্ছে আর হাঁটতেও পারছি না। বিকেলবেলা আমার জেঠিমা খবরটা শুনে আমায় দেখতে আসে। এসে আমার এই অবস্থা দেখে মাকে বলে, ডাক্তার তো অনেক দেখানো হলো, ওকে একটু ওঝা কবিরাজ দেখা। মা বলে, আমি ওকে নিয়ে যাব কি করে, ও তো হাঁটতেই পারছে না। তখন একটা ভ্যানে করে আমাকে নিয়ে যাওয়া হয় একটা কবিরাজের কাছে। আমি ওখানে যেতেই ওই কবিরাজ আমাকে একটা আসন দেয় বসবার জন্য। আমি বসি এবং সে আমাকে দেখেই বলে যে ওর তো হাওয়া লেগেছে। তিনি আমার মাথার উপর 1 ঘটি জল রাখে এবং মন্ত্র পড়ে। তারপর ওই মন্ত্র পড়া জল আমার মাথায় ঢেলে দেয় এবং সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে যাই। তার অনেকক্ষণ পর আমার জ্ঞান আসে এবং আমি দেখি আমি মায়ের কোলেই মাথা রেখে শুয়ে আছি। তারপর তিনি কয়েকটা শিকড় বাকড় নিয়ে কী সব করেন এবং মন্ত্র পড়েন। তারপর প্রায় 4-5টা শিকড় আমার ডান হাতে বেঁধে দেয়। আমাকে বলে, তুমি এবার দাঁড়াও। তারপর আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করি এবং অদ্ভুতভাবে দেখি আমার তলপেটের নিচে যে খিঁচ ধরে ব্যথাটা হচ্ছিল সেটা একদমই ঠিক হয়ে গেছে। আমি দিব্যি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। তখন তিনি বলল, কি ব্যথা কমেছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলল, এই তো তোমার শরীর ঠিক হয়ে গেছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি এবং আমি হেঁটে হেঁটে নিজের পায়ে বাড়ি ফিরেছি। এবং বাড়ি ফিরতে ফিরতে আমি মাকে জিজ্ঞাসা করলাম
যে মা, আমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন কি হয়েছিল? তখন মা বলল, তোর শরীরের মধ্যে দিয়ে একটা দমকা হাওয়া বেরোলো এবং তুই তখন কেঁপে উঠলি। তোর সারা শরীর কেমন খিঁচে লেগে গিয়েছিল। ওই কবিরাজ মন্ত্র পড়ে এবং মন্ত্রপুত জল ছিটিয়ে দেয় তোর শরীরের ওপরে। তারপরেই তোর জ্ঞান আসে। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। যদি তোমার পছন্দ হয় তাহলে সকলকে শোনালে অনেক খুশি হব। বাহ, শেষে একটা কিন্তু দারুণ ঘটনা শুনে নিলাম। ঘটনাটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, আমাদের এই ঘটনাগুলিকে আরও বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারাও আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। আর মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনেই শুনবে। আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, সেটা হতে পারে তোমাদের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা আমাদেরকে খুব সহজে লিখে পাঠিয়ে দিতে পারো pretchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। বেশ কয়েকদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করছি, তোমাদের মধ্যে অনেকেই আমাদের এই ঘটনাগুলো শুনছে, কিন্তু নতুন যারা আমাদের চ্যানেলে ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর ঘটনাটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে সোমবার আরও কিছু নতুন ভয়ঙ্কর ঘটনার সাথে। আর সব শেষে যে কথাটা আমি সবসময় বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ঘটনাটিতে লাইক ও কমেন্ট করে দাও। তাহলে কি হয়, আমরা মোটিভেশন পাই আরও নতুন নতুন ঘটনা আনবার। নমস্কার।